যারা যারা এই পুরো ট্রেনিং মেকানিজমের সাথে ইনভলভ, পুরো চেইন অফ কমান্ডের পুরো টিমকে ডিসমিস করা দরকার, করে বোঝা দরকার যে আসলে কার দায় এবং কার কতটুকু দায়িত্ব। দ্বিতীয়ত দেখতে হবে রাজুক এখানে কোনোভাবে ইনভলভ কিনা, যে চারপাশে বিল্ডিং কোডের যে ফানেল থাকে, আক্তার ভাই বলছিলেন যে ট্রেন পাথ থাকে, এই পাথে অবকাঠামোগত কোনো ব্যত্যয় ঘটেছে কিনা। মানে এটা হচ্ছে যে দিল্লি এবং আওয়ামী লীগের পলিটিক্যাল ডিসকোর্সের একটা অংশ আর কি। এই পুরো গ্র্যান্ড ন্যারেটিভটা যদি কারো কাছে পরিষ্কার থাকে তাহলে বোঝা যাবে যে আসলে মানে ফার্স্ট ফ্ল্যাগ অপারেশন আছে, ইন্টেলিজেন্স ওয়ার্ল্ডে বলে আর কি, যে আপনি বল মারবেন একদিকে, লাশ পড়বে আর একদিকে আর কি। তো এখন হচ্ছে এই পুরো ঘটনাটার জন্য দায় নেওয়ার কোশ্চেন যদি আসে, দায়টা আসলে কে নেবে? ওভারঅল যে কোনো ঘটনার ক্রেডিট এবং দায় দুটোই হচ্ছে গভর্নমেন্ট অফ দ্য টাইম। যখন যেই সরকার দেশ শাসন করবেন তখন সেই সরকারকে দায়িত্ব নিতে হবে। কিন্তু আমাদের এস্টাবলিশমেন্ট হচ্ছে ইউজুয়ালি কেউ দায় নেয়ার জায়গাতে নাই, মানে কেউ বলছে না যে কার কোন ফল্টের জায়গা আছে। বাট আমি তো এই ক্রাশে স্কোয়ারলি বিমান বাহিনীর ফল্ট দেখি। স্কোয়ারলি বিমান বাহিনীর চিফকে ডিসমিস করা দরকার ছিল গত রাতে, অথবা গতকালকে দুপুরে ডিসমিস করা দরকার ছিল। শুধু ডিসমিস না, এই ধরনের পাইলটিং যারা করে ওটা আলাদা ইউনিট আছে, যে বিমান বাহিনীর ভিতরে কোন টিমটা কে পাইলট হচ্ছে, কে কোন বিমান ইয়ে করবে, এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিং সার্টিফাই করতে হয়। এই দুই এক্সপার্ট দুই পাশে বসে আছেন, যে বিমানে ওঠার আগে প্রত্যেকটা বিমান থেকে এয়ারক্রাফট ইঞ্জিনিয়ারিংটা সার্টিফিকেশন নোট দিতে হয়, কে সার্টিফিকেশন করেছে, পাইলটের ফিজিক্যাল মেন্টাল সাইকিয়াট্রিক হেলথ টেস্ট করতে হয়, লট অফ থিংস ইনভলভ। এটা একটা ইউনিট আছে, এই ইউনিট চিফকে ডিসমিস করা দরকার, ইমিডিয়েটলি জিজ্ঞাসা করা দরকার কারা কারা এটার সাথে জড়িত। ডিসমিস তো করতেই হবে, পাশাপাশি হচ্ছে তাকে আপনি ফৌজদারি অপরাধে আনবেন কিনা, ইদার আন্ডার দ্য মিলিটারি ল, আর্মি ল যেটা আছে, অথবা বিমান বাহিনীর আইন যেটা আছে, অথবা সিভিল ল। দায়ের দোষ দেবার একটা কালচার তৈরি হইতে হবে, কাউকে না কাউকে এটা দায় নিতে হবে। যেহেতু জাতিটা নির্লজ্জ জাতি, অনেকাংশে এস্টাবলিশমেন্ট নিজ দায়িত্বে আউট অফ রেসপেক্ট অ্যান্ড ডিগনিটি এখানে কেউ রিজাইন করে না, এই জন্য নির্লজ্জের মতো করে ডিসমিস করা দরকার ছিল। তো অন্তর্বর্তীকালীন সরকারকে আপনার এখান থেকে দাবি করছে, এর আগে আমি বলেছি, ইমিডিয়েটলি বিমান বাহিনীর চিফকে ডিসমিস করা দরকার। যারা যারা এই পুরো ট্রেনিং মেকানিজমের সাথে ইনভলভ, পুরো চেইন অফ কমান্ডের পুরো টিমকে ডিসমিস করা দরকার, করে বোঝা দরকার যে আসলে কার দায় এবং কার কতটুকু দায়িত্ব। দ্বিতীয়ত দেখতে হবে রাজুক এখানে কোনোভাবে ইনভলভ কিনা, যে চারপাশে বিল্ডিং কোডের যে ফানেল থাকে, আক্তার ভাই বলছিলেন যে ট্রেন পাথ থাকে, এই পাথে অবকাঠামোগত কোনো ব্যত্যয় ঘটেছে কিনা। যে রাজুকের আপনি দেখবেন যে ম্যাপ দেখে তো ফোর্সেসগুলো কি করে, ফোর্স দেখতেছে ট্রেনিং গ্রাউন্ডে এই প্লটের উপরে কোনো বিল্ডিং নাই, কিন্তু অবৈধভাবে একটা লাইসেন্স নিয়ে রাজুকের 10তলা বিল্ডিং ওখানে উঠে গেছে। এখন পাইলট অথবা বিমান বাহিনীর অফিসাররা তো বিল্ডিংয়ের গিয়ে গিয়ে রাস্তার পাশাপাশি ফ্ল্যাটের উপরে প্লটের উপরে বিল্ডিং উঠছে কিনা এটা তো সে দেখতেছে না, সে ম্যাপে দেখতেছে এখানে কোনো বিল্ডিং নাই। তো দেখা গেছে ওখানে রাজুকের একটা অবৈধ বিল্ডিং অলরেডি উঠে বসে আছে। এইরকম কোনো ঘটনা ঘটেছে কিনা রাজুকের এই বিষয়টাকে ভেবে দেখতে হবে। সিভিল এভিয়েশনের রেসপন্সিবিলিটি আছে রুলস অফ এঙ্গেজমেন্ট তৈরি করা এইসব ব্যাপারগুলোতে, যে সেখানে রাইট রুলস অফ এঙ্গেজমেন্ট করা আছে কিনা এবং এঙ্গেজমেন্ট ফলো করা হয়েছে কিনা, ইদার রাজুক হোক, জনগণ হোক, অথবা বিমান বাহিনী হোক। আর ইমিডিয়েটলি এয়ারবেস ইউজ করা ঢাকাকে কেন্দ্র করে আউটরাইট সাসপেন্ড করে দিতে হবে। যেই জিনিস করবার আমার আরও 10টা বিকল্প আছে, সেইটা ঢাকার মতো একটা বাসযোগ্যহীন শহরে আনবার কোনো জায়গা থাকতে পারে না। মানে এই যে এটিকে ঘিরে যে একটি অস্থিতিশীল পরিবেশ হলো, যেটি আমরা দেখলাম সারাদিন, এখানে কি আপনারা যারা রাজনৈতিক দলগুলো রয়েছেন, আপনাদের মধ্যে যে অনৈক্য, আপনারা একে অন্যের বিরুদ্ধে কথা বলছেন, কাদা ছুরি করছেন, গালাগালি করছেন, এটি একটি কারণ কিনা অন্যদের সুযোগের জন্য? সার্টেনলি এবং এটা গত কয়েকদিন থেকে বলছি, মিটফোর্ডের ঘটনা থেকে, যে মিটফোর্ডের ঘটনাটা একটা এন্ট্র্যাপমেন্ট ফর দ্য পলিটিক্যাল পার্টিস। এইটা জেনুইন কোনো চাঁদাবাজি খুনের ঘটনা না। আপনি গত 10 মাসে এখানে ব্যবসায়িক ব্যাপার হয়তো, এখানে 10 মাসে 1000টা চাঁদাবাজির ঘটনা ঘটছে, কয়েক শত খুনের ঘটনা ঘটছে। কোনো খুনের ঘটনা কি এত ব্রুটালি সিসিটিভি ফুটেজে রেকর্ডেড হয়েছে কিনা? এত কহে নেই। ক্রিমিনোলজিস্টরা বলছে যে একটা খুনের যিনি প্ল্যান করেন তার আটমোস্ট প্ল্যান থাকে স্বল্পতম সময়ের ভিতরে খুনটা করে পালায়ে চলে যাওয়া। ওটিকে ঘিরে কি তৈরি হলো বিষয়টা? তো তাই। আমরা হাসিনার বিরুদ্ধে তো গত 16 বছরের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে এই নামে, এই শব্দে, এই গালি ব্যবহার করে কোনোদিন স্লোগান দেই নেই। তাহলে একটা যুবদলের লোক মারা গেছে, যুবদলের কর্মী দ্বারা রাতের বেলা স্লোগান হচ্ছে আমার ভাই মরল কেন, তারেক রহমান জবাব দে। কে কার ভাই মারল?
এটা তো ব্যাপারটা এরকম না যে আওয়ামী লীগ বিএনপির লোক মারছে, বিএনপি আওয়ামী লীগের লোক মারছে, তখন কাউন্টার, মানে স্লোগানের গ্রামারে ভুল হয়ে গেছে। এর কাউন্টারে দেখেন আপনার পরের দিন ছাত্রদল মিটিং করতেছে, মিছিল থেকে বলছে জামাত শিবির রাজাকার, বাংলা ছাড়, এক শিশির 2 সিপি, জামাত আর এনসিপি, তুমি কে আমি কে, বাঙালি বাঙালি, বিএনপি স্লোগান দিচ্ছে এগুলো। যে মুসলিমরা গত 16 বছর কাঁধে কাঁধ মিলায় লড়াই করলো ফ্যাসিবাদের বিরুদ্ধে, সার্টেনলি একজন রাজাকার হয়ে গেল। আবার গত বছর এই সময়টাতেও কিন্তু শত শত শিশু মারা গেছে গণহত্যায়। অতএব এটাও একটা ঘটনা, গুরুত্বপূর্ণ, কোনো সন্দেহ নাই, কিন্তু ব্যাপারটা আলোচনাতে যেন এরকম না আসে যে বাংলাদেশে এরকম ঘটনা কখনো ঘটে নাই, অতএব শোকের মাত্রা এক জায়গাতে বেশি হবে আর এক জায়গাতে কম হবে, এই বাস্তবতায় অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি না আর কি। প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক। একইভাবে জাতিসংঘের রিপোর্টে আসছে প্রায় 13 থেকে 16% পর্যন্ত গণহত্যার শিকার যারা ছিলেন তারা শিশু ছিলেন। তো সেই জায়গাতে আপনার মনে থাকার কথা, নারায়ণগঞ্জে একটা জুতার ফ্যাক্টরিতে আগুন লেগে আপনার 56 অথবা 57 জন শিশু, মানে অল্প বয়সী 17-18 বছরের বাচ্চারা মারা গেছে। এবং সেখানে একটা হৃদয় বিদারক ঘটনা আমার মনে আছে, জুতোর ভিতরে একজন তার নাম লিখে দিয়ে তার জুতাটা নিচে ফেলে দিয়েছিল যেন পরিবার শনাক্ত করতে পারে যে তার সেইখানে ছিল, পুড়ে মারা গেছে আর কি। বেলি রোডের ঘটনাতে বাচ্চারা মারা গেছে। তো এই জন্য হচ্ছে প্রত্যেকটা মৃত্যু দুঃখজনক, প্রত্যেকটা নাগরিকের রক্তের দাম একই রকম, সমান, এবং একইভাবে এটাকে মূল্যায়ন করতে হবে। এটা নিয়ে প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের এই বিমান দুর্ঘটনার ঘটনা কিন্তু নতুন না, প্রতি 1-2 বছর পরপরই দেখতে পাচ্ছি যে এটা বিমান ওখানে আশ্রে পড়ছে, ওখানে আশ্রে পড়ছে, এবং এটা আমাদের কমার্শিয়াল ফ্লাইটগুলোও পড়ছে, মিলিটারি ফ্লাইটগুলো এখানে পড়ছে, এবং আমাদের অনেক পাইলট শহীদ হয়েছেন গত কয়েক বছরে। এবং দেখবেন যে একটা বড় কারণ যেটা আসে 1960-70 মডেলের চায়না থেকে আনা, রাশিয়া থেকে আনা বিভিন্ন মানে গ্রাউন্ডেড, ডিকমিশনড বিমানগুলো পর্যন্ত এখনও চালানো হচ্ছে, যেগুলো যাদের কাছ থেকে কেনা হয়েছিল তখনও তারা অলরেডি ওগুলো মানে ডিকমিশন করে ফেলেছে, তারা ওইটা আর অপারেশনের ছিল না। তাদের যেই সেফটি মেকানিজম আছে, তাদের যে পার্টস আছে, এগুলো যন্ত্রাংশ এখন আর পাওয়া যায় না, মেরামতের ঝামেলা আছে। এবং এই যে ফ্লাইটটা ধ্বংস হলো, ক্র্যাশ করলো, এইটা 2013 সালে মোটামুটি সবাই যারা ব্যবহার করতো, ভারত সর্বশেষ, তারাও গ্রাউন্ডেড করে দিয়েছে। এবং একই ধরনের MiG-21 এবং F-7 দুইটা মিলায়া ভারতে 400-র উপরে ক্র্যাশ হয়েছে। এবং বলিউডের একটা বিখ্যাত সিনেমা আছে, নামটা ভুলে গেছি, যে এই প্লেন ক্র্যাশ নিয়ে পাইলটদের জীবন দিয়ে একটা মুভি বানানো হয়েছিল, যে আর কতদিন এই ক্র্যাশ করা বিমান দিয়ে আমাদেরকে যুদ্ধ করতে হবে আর কি। তো সেই বাস্তবতায় 2013 সালে একটা গ্রাউন্ডেড বিমান আমরা কেন কিনলাম, কত হাজার কোটি টাকা লুটপাট হয়েছে এখানে। বিমান বাহিনীর অফিসাররা, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে আমাদের শেখ হাসিনার দপ্তর, সবাই এটার সাথে এই প্রসেসের সাথে জড়িত। এবং এটা দিয়ে আসলে কি বোঝানো হচ্ছে, আমাদের আর্মামেন্ট হিস্টোরিক্যালি চায়না থেকে বেশি কেনা হয়। তো চায়না থেকে বেশি কেনা হয় বলে সার্টেনলি হাসিনার যে পড়শি আছে, বস, দিল্লি একটু নাখোশ। তো হাসিনা যেটা করে, যে লুটপাট তন্ত্রের রাজনীতিটা দিয়ে যেটা করেছে, সে দুই পক্ষকে বুঝ দিয়েছে। চায়না থেকে একটা এক্সপায়ার্ড বিমান কিনেছে, তো চায়নার কিছু আয় রুজি হয়েছে, তো চায়না খুশি আছে যে না, আমি তো কিছু পচা মাল হইলেও বেচতে পারছি। ভারতকে বুঝ দিচ্ছে এমন পচা জিনিস কিনছি যেটা কোনোদিন আকাশে উড়বে না, এটা তোমার সীমানা পর্যন্ত যাইতে পারবে না, তোমার কোনো ক্ষতি হবে না। তাহলে সে দুই পক্ষরে বুঝ দিচ্ছে। মাঝখান দিয়ে কি হইলো, আমার কয়েক ডজন পাইলট শহীদ হইল, কয়েকটা বিমান ধ্বংস হয়েছে, আমার জনগণের ভিতরে আমার এয়ারফোর্সের ক্যাপাসিটি নিয়ে আমাদের কনফিডেন্স ক্রাইসিস আছে, যে এই ধরনের একটা ইনকম্পিটেন্ট ফোর্স, যেই তার মেশিনারি ঠিকমতো অপারেট করতে জানে না, অথবা কোনটা কিনতে হবে, অথবা কেনার সামর্থ্য থাকার পরেও করাপশনের কারণে টোটাল সিনিয়র ম্যানেজমেন্ট বছরের পর বছর ধরে এই পচা জিনিসগুলো কেনে। এই যে কনফিডেন্স ক্রাইসিস, এই বিমান বাহিনী দিয়ে আমি কি করিব? এই বিমান বাহিনী তো আমার দরকার নাই, তো এই বিমান বাহিনীর কোনো কাজে লাগতেছে না। তো প্রশ্নবিদ্ধ বিমান আপনার এই যে দেখেন বার্মায় কয়দিন পর পর আমাদের হিল ট্র্যাক্সে আপনার মিসাইল এসে পড়তেছে, ওর বোমা এসে পড়তেছে। তো আমার এটা ডিল করবার মতো ক্যাপাসিটি তো আমার নাই। তাহলে এই ফোর্স আমি হাজার হাজার কোটি টাকা দিয়ে কেন পালি? রাষ্ট্র ফোর্সগুলোকে পানে কেন, সভরেন ফোর্স কেন থাকে? যে ইন এ নিড, ইন এ টাইম অফ ক্রাইসিস দে উড বি এবল টু ডিফেন্ড আস। এই ধরনের পচা গ্রাউন্ডেড ডিকমিশন বিমান যেখানে পাইলট শহীদ হয়, সে আমাকে কি ডিফেন্ড করবে? সে তার নাগরিকদের জীবন বিপদাপন্ন করে ফেলেছে। তো সেই বাস্তবতায় এই টোটাল বিষয় নিয়ে দুইটা ইনভেস্টিগেশন হওয়া দরকার। একটা হচ্ছে বিমান বাহিনীর লেড ইনভেস্টিগেশন হওয়া দরকার, টোটাল, এবং করাপশন প্রসেস হওয়া দরকার।
দ্বিতীয়ত হচ্ছে একটা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন লেড একটা ইনভেস্টিগেশন হওয়া দরকার, যেটা দুদককে এখানে ইনভলভ করতে হবে। বিমান বাহিনীর প্রধানরা 12-13 সাল থেকে যারা যারা এই শেখ হাসিনার লুটপাট তন্ত্রের সাথে জড়িত ছিলেন তাদের সবাইকে পাবলিক হিয়ারিংয়ের জন্য আনতে হবে। কেন এরকম একটা পচা জিনিস কিনতে হইল? আমাদের মতো সিভিলিয়ান লোকরা জানে যে এটা একটা গ্রাউন্ডেড জিনিস, এই মাল যারা বেচে তারাও ব্যবহার করে না, সেই পচা মাল ট্যাক্স পেয়ারদের টাকা দিয়ে কেন কেনা হয়েছে এটা পাবলিক হিয়ারিংয়ে শুনতে হবে আমাদেরকে, প্রত্যেক বিমান বাহিনীর প্রধানকে তখন থেকে শুরু করে এনে। সেটিকে ইস্যু করে আজকে বিকেলে যে ঘটনাটি ঘটল, রাজনীতিকরণে ঢুকে গেল, সেটি আমরা দেখলাম। উপদেষ্টারা অবরুদ্ধ হলো, 9 ঘন্টা দুজন উপদেষ্টা আটকা ছিল, সচিবালয় অবরুদ্ধ করা হলো, সচিবের মধ্যে ঢুকে গেল শিক্ষার্থীরা, এটাকে ইস্যু করে নানান দাবিতে। এটি কি রাজনীতির কোনো? ইংল্যান্ডে কোবরা নামে একটা টিম আছে, ইমার্জেন্সি রেসপন্স টিম আছে। সিরিয়াস ন্যাশনাল ক্রাইসিসে প্রাইম মিনিস্টারের নেতৃত্বে বিরোধী দলের নেতারাও এই টিমের সদস্য। এখানে ডিফেন্স ফোর্সের মেম্বার আছে, 3 বাহিনী প্রধান, আপনার পুলিশ, এলিট ফোর্স, গোয়েন্দা সংস্থার প্রধান সবাই থাকে। এই টিমটা এই ধরনের একটা সিরিয়াস রেসপন্স করে এই ধরনের সিচুয়েশনে। এর বাইরে হইল সিভিলিয়ান রেসপন্স টিম আছে। যে কোনো একটা ধরেন একটা বিল্ডিং ধসে পড়লো, এই ধসে পড়া বিল্ডিংটাতে কেন্দ্র করে অনেকগুলো ক্রাইসিস তৈরি হয়। কে মারা যাচ্ছে, যারা বেঁচে আছেন তারা স্বজনদেরকে খুঁজে পাবেন কিভাবে, কার সাথে যোগাযোগ করব, কোথায় আসব, কোন হাসপাতালে যাব, রক্ত লাগবে কিনা, চিকিৎসা লাগবে কিনা, এটা হাবিজাবি। বাংলাদেশে দেখবেন যে টোটাল ক্রাইসিস ম্যানেজমেন্টের রাষ্ট্রের কোনো বন্দোবস্ত নাই, অ্যাবসলিউটলি। এক জায়গাতে আগুন লাগছে দেখবেন, এত জনগণ ফায়ার ব্রিগেডের গাড়িটা পর্যন্ত ঢুকতে পারতেছে না। তাহলে আপনি এখানে রেসপন্স কীভাবে করবেন? উৎসুক জনতা আছে। আমি ফেসবুকে দেখলাম যে প্রথম আলো সাংবাদিক সেলিম জাহিদ ভাই বাচ্চাকে খুঁজে পাচ্ছে না, কার সাথে যোগাযোগ করবে, সে স্ট্যাটাস দিয়ে বসে আছে। তাহলে যে একটা হেল্পলাইন করতে হবে, একটা ক্রাইসিস রেসপন্স টিম করতে হবে, এটার কি ডাক্তারি সার্ভিস লাগবে? যে মারা গেছে তাকে তো আপনি বার্ন ইউনিটে পাঠাবেন, যে বেঁচে আছে সেও তো সেন্সলেস হয়ে যাচ্ছে, হার্ট অ্যাটাক করতেছে, তাকে তো ট্রমা সেন্টারে নিতে হবে, তাকে আপনার তো একটা মেডিকেল প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে। আমি কার সাথে যোগাযোগ করব, কোন মানে সেক্টরের লোক দরকার হেল্প করার জন্য? আমার টোটাল ক্রাইসিস নাই। এরপরে দেখেন যে অবরুদ্ধ ঘটনাটা যেটা জিজ্ঞেস করেছে, এটার মানে হচ্ছে এরকম একটা সিচুয়েশন পেন্ডিং। প্রশ্ন হচ্ছে যে মাইলস্টোনের ছেলেমেয়েরা এখনও শোক কাটায় উঠতে পারে নাই, তারা 6 দফা দাবি চিন্তা করে দেওয়ার মতো মাইন্ডসেটে আসলো কোত্থেকে? এটা আমার কাছে খুবই অবাক লেগেছে যে তারা তো এখনও ধ্বংস দেখতে পাচ্ছে, তাদের বন্ধুবান্ধবের খবর নিচ্ছে, কে মারা গেছে, কে জীবিত আছে, কে আহত হচ্ছে। এখানে অবরুদ্ধ করতে হবে, এখানে উপদেষ্টারা আসতেছে, এদেরকে 6 দফা দাবি দিতে হবে। এইটার জন্য যতটুকু সেন্সিবল শান্তিপূর্ণ মাইন্ডসেট দরকার, যারা এখানে অবরুদ্ধ করেছে, এটা তাদের থাকার কথা না। এখানে থার্ড পার্টির এখানে ইন্টারভেনশন আছে। এইটার সাথে যদি সচিবালয় মিলায়া পড়েন এবং ছাত্রলীগ, আওয়ামী লীগের যারা ধরা পড়ছে এবং ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে, পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই ঘটনাটাকে পলিটিসাইজ করা, কেওয়াস লাগানো, ঝামেলা পাকানো। শিক্ষা উপদেষ্টা রেজিগনেশন চাইতে হবে কেন? সচিবালয় স্টর্ম আউট করতে হবে কেন? মানে স্টর্ম আউট করলে ওখানে কি লাশ ফেরত আসবে? বার্ন